গুড মর্নিং সবাই রে। তো লাস্ট আমরা বেস করছিলাম না নি, ক্ষার করছিলাম, আর আজকে লবণ, অ্যাসিড বেস অ্যান্ড সল্ট। ঠিক আছে, অম্ল, ক্ষারক এবং লবণ। তো লবণের প্রথম প্রথম ভাবছিলাম যে একটা পার্টেই আমরা ক্লাস করবো, কিন্তু পরে দেখা গেছে লবণটা যদি একটা পার্টে করি, লবণটা একটু বড় হয়ে যাব আর কি। ক্লাসটা মনে করো লেকচারটা 2 ঘন্টা হয়ে যাব, এলিগা পরে এটারে চেঞ্জ করছি কইরা শুধু লবণটার বেসিক প্রপার্টি, ঠিক আছে, লবণ কি জিনিসটা কি, লবণ কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে, এবং ওই পিএইচ যে বিষয়টা, ঠিক আছে, আমরা কইছিলাম পিএইচটা ডিসকাস করবো। ওই পিএইচটা ডিসকাস করার গিয়েই মানে ক্লাসটা অনেকটা বড় হয়ে গেছে আর কি, বুঝতে পারছো। এবং কয়েকটা মানে প্র্যাকটিক্যাল বেসিসে কয়েকটা অ্যাসিড বেসের রিয়াকশন আমরা দেখব। ঠিক আছে, ওই যে মানে একটা টপিক আছে তোমরা ম্যাটেরিয়ালে দেখবা, অ্যাসিড বেস ইন রিয়েল লাইফ বা এভরিডে লাইফ। ঠিক আছে, মানে দৈনন্দিন জীবনে অ্যাসিড এবং বেসের যে রিয়াকশনগুলো হয় ওইটি আমরা একটু লক্ষ্য করুন। ঠিক আছে, তো এটা একটু মানে সময় লাগিয়ে যাবো আর কি। আমরা এটার লিগা আমরা যে তোমরা ম্যাটেরিয়ালে যদিও দিয়ে দিছি, আমি একটা পোর্শন দেখো লেখা আছে সাম ইম্পর্টেন্ট কেমিক্যাল কম্পাউন্ডস। ঠিক আছে, গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগ। তাহলে এই যে আছে আছে লাস্টের দিকে দেখো, ঠিক আছে, ওই তো এখানেই আছে। ওই তোমার প্লাস্টার অফ প্যারিস, বেকিং সোডা, ঠিক আছে, বেকিং পাউডার, এরপরে তোমার কস্টিক সোডা, এগুলা অনেকগুলো নাম আছে। তো তো এই যে জিনিসগুলা এটি আমরা মানে আজকে পড়তাম না আর কি। ঠিক আছে, এই কেমিক্যাল কম্পাউন্ডসটা কি তা জানো না? এটি মানে বিভিন্ন লবণ দিয়ে এটি তৈরি করা হয়, বিভিন্ন সল্ট দিয়ে তৈরি করা হয়। তো এটি আমরা আমরা আলাদা একটা ক্লাস রাখবো, ওই ক্লাসের মধ্যে এটি আমরা শেষ করবো। ঠিক আছে, তো অ্যাসিড বেস সল্টের মোটামুটি আমরা 4টা লেকচার লাগিয়ে যাবো শেষ হইতে হইতে। ঠিক আছে, তো আজকে শুরু করি। আজকে আমরা কিটা করবো? আজকে আমরা ইন্ট্রোডাক্টরি ভিডিও করবো বা ইন্ট্রোডাক্টরি ক্লাস করবো। কিসের উপরে? সল্টের উপরে, লবণের উপরে। ঠিক আছে, এবং যতটুকু পারি আমরা করার চেষ্টা করবো, মানে ক্লিয়ার করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তো প্রথম থাকবো তোমরা লবণ, লবণের সংজ্ঞা, লবণ জিনিসটা কিটা, লবণের প্রকারভেদ, ঠিক আছে, টাইপস অফ সল্ট। তারপরে তোমরা মেটেরিয়ালে কয়েকটা জিনিস আছে যেটি আমি ঢুকাইছি না এখানে। ঠিক আছে, যেমন লবণের ব্যবহার, ঠিক আছে, তারপর আরো কি কি জানে বৈশিষ্ট্য হেন তেন আছে, এটি তোমরা বুঝতে পারবা, পড়লে বুঝবা, এটি লাগতো না, এক্সপ্লেন করা লাগতো না। তারপরে হইতেছে পিএইচ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। পটেনশিয়াল অফ হাইড্রোজেন, এটা লিখি আমরা এরকম ভাবে, ছোট হাতের পি আর বড় হাতের এইচ। তাহলে পিএইচ জিনিসটা আমরা একটু বুঝতে লাগবো, পিএইচ জিনিসটা কি তা। তারপরে হইতেছে তোমার ওই কি কয়টারে পিএইচ স্কেল, তারপরে পিএইচ এর ধারণা, পিএইচ পেপার, এখানে এই 3টা জিনিস আমরা দেখবো। পিএইচ জিনিসটা কি তা, পিএইচ এর স্কেল আর পিএইচ পেপার, ঠিক আছে, কিভাবে মাপা হয়। তারপরে প্রত্যেক জীবনে পিএইচ এর গুরুত্ব, ওই যেটা হইতেছে অ্যাসিড এবং বেসের গুরুত্ব আর কি। ঠিক আছে, অ্যাসিড এন্ড বেস, ঠিক আছে, অ্যাসিড আর বেস তাদের যে রিয়েকশনটা আমাদের দৈনন্দিন জীবনে হয় এটা আমরা দেখবো। আর অ্যাসিড বৃষ্টি কাকে বলে, এটা দিয়ে আমরা ক্লাস শেষ হয়ে যাব। এই জায়গাটা আমরা নেক্সট ক্লাসে লেগে রাখবো, ইউজেস অফ সাম কেমিক্যাল কম্পাউন্ডস বা সাম কম্পাউন্ডস। ঠিক আছে, যেখানে আছে আমরা NaOH, কস্টিক সোডা, তারপরে আছে তোমার ওয়াশিং সোডা, কাপড় কাচার সোডা যেটা, ঠিক আছে, এরপরে আছে তোমার প্লাস্টার অফ প্যারিস, POP, তারপরে আছে তোমার আর কি আছে, কি আছে রে আর, কস্টিক সোডা, ওয়াশিং সোডা, প্লাস্টার অফ প্যারিস, তারপরে বেকিং সোডা, ঠিক আছে, বেকিং সোডা, তারপরে আছে বেকিং পাউডার। এই তাদের মধ্যে ডিফারেন্সটা এটি আমরা লাস্ট ক্লাসে দেখবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, তাহলে প্রথম হইতেছে লবণ। তাহলে লবণ জিনিসটা আমরা যদিও আমার কাছে নতুন না, লবণটা আমরা অনেকটাই পইরা আইছি, লবণটা মোটামুটি সব জায়গাতেই দেখছি। কারণ লবণ যখন আমরা অ্যাসিড পড়ছি তখনও লবণ পড়ছি, যখন আমরা বেস পড়ছি, ক্ষারক পড়ছি, তখন আমরা লবণ পড়ছি, তাই না? লবণ কিভাবে তৈরি হয়? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণটা তৈরি হয়, এটা তো আমরা জানি। কি কইছে? অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতু সদৃশ মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণভাবে প্রতিস্থাপন হয়ে যে যৌগ উৎপন্ন হয় তাকে লবণ বলে। মানে কি তা? মানে হইতাছে ওই যে হাইড্রোজেন পরমাণু, মানে অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু, ওই যে একটু মনে করো জিনিসটা, Zn প্লাস H2SO4, ঠিক আছে, gives ZnSO4 প্লাস কিটা H2। তাহলে এখানে প্রতিস্থাপিত কে হইছে?
কোন মৌলটা প্রতিস্থাপিত হয়েছে? হাইড্রোজেন মৌলটা প্রতিস্থাপিত হয়েছে, ওইটাই কইছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতু সদৃশ মূলক। ধাতু সদৃশ মূলক কিটা? ঠিক আছে, হ্যাঁ ধাতু ধাতু এটা ধাতু সদৃশ মূলক কি কারে কয়? মূলক কিটা আসিল মানে ওই পজিটিভ আয়নস আর কি, ঠিক আছে, মানে মেটালিক আয়নস যেটা আমরা কই, ঠিক আছে, আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত। আমরা একটা পাইছিলাম না NaHCO3 এরকম করে একটা পাইছিলাম নি, সোডিয়াম বাইকার্বনেট, এটার মধ্যে কিটা হয়েছিল? এটা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়েছিল, হাইড্রোজেনটা পুরাপুরি হইছে না, পুরাপুরি হইছে নি, হাইড্রোজেনটা হইছে না, তাহলে এটারে আমরা কই আংশিকভাবে প্রতিস্থাপিত, মানে সম্পূর্ণভাবেও হইতে পারে বা আংশিকভাবে প্রতিস্থাপিত হইয়া যে যৌগ উৎপন্ন হয় তারই আমরা কি কই? তারই আমরা লবণ কই। তার মধ্যে কি থাকে? একটা পার্ট থাকে মেটাল, একটা পার্ট থাকে নন মেটাল, একটা ধাতু একটা অধাতু, তাদের মধ্যে যে বন্ডটা তারা যে তৈরি হয়, তাদের মধ্যে যে যৌগটা তারা তৈরি করে তাদের মধ্যে বন্ডটা, এটা কি ধরনের বন্ড হয়? কি বন্ধন হয়? তড়িৎযোজী বন্ধন। কি বন্ধন হয়? মনে রাখো, তড়িৎযোজী বন্ধন। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কিরকম হয়? তড়িৎযোজী বন্ধনটা কিরকম হয়? ইলেকট্রন কি কইরা? জুড়ে গো, আদান প্রদান না, ঠিক আছে, আদান প্রদান তো আসিল মানে শেয়ারিং, যেটা কোভ্যালেন্ট সমযোজী বন্ধন, ইলেকট্রন ডোনেশন দান কইরা দেয় আর কি, ঠিক আছে। আদান প্রদান মানে কিতা? আমি দিছি আমারও দিছে, এটাই তো আদান প্রদান কই আমরা, না কিতা? তাহলে এটার মধ্যে এটা হয় না, এটার মধ্যে কিতা হয়? যেমন NaCl যে হইতেছে NaCl, ঠিক আছে, এখানের মধ্যে কার কার রিঅ্যাকশন? এটা আবার কিতা? ও আচ্ছা, হইব সোডিয়াম হাইড্রোজেনের রিপ্লেস করছে, তাই তো? কইরা সেটা NaCl যে তৈরি হয়েছে, এই NaClটা আমরা ভাঙ্গিয়া দেখছিলাম না কি আসিল? NaClটা আসলে জিনিসটা কিটা আসিল? NaCl এখান থেকে কি হয়? Na প্লাস প্লাস Cl মাইনাস। কিভাবে হইছে জিনিসটা? সোডিয়ামে একটা ইলেকট্রন দিয়া দিছে ক্লোরিন রে, এটা কি কই? এটা ট্রান্সফার অফ ইলেকট্রন, ইলেকট্রন দান করে দিছে, তাহলে সেই কারণে যে বন্ধনটা হয় এটার নাম হইতাছে তড়িৎযোজী বন্ধন। নামগুলো মনে রাখো, বুঝলো না? তাহলে তড়িৎযোজী বন্ধনে যখন গঠিত হয় তখন তারে আমরা কি কই? লবণ কই। এবং লবণটা কিরকম হয়? একটা পার্ট ধাতু থাকে আর একটা পার্ট অধাতু থাকে। লবণ চিনবাই তো এখনো দেখলে, এখন লবণে কোনো অসুবিধা হইতো না তো? তোমরা ম্যাটেরিয়ালে দেখবা আমি অনেকগুলা লবণের নাম দিছি, টেবল একটা বানাইছি, দেখছো নি টেবলটা? পরের পাতা দেখো, ঠিক আছে। ও হো, তোমরা একটা দিছি না, তোমরা একটা দিছি না, ঠিক আছে, তোমরা একটা না, ইংলিশ মিডিয়ামেরটা দিছি, ঠিক আছে। হুম, তোমরা একটা দিছি না আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট দিন ওই সল্টের নামগুলো আমরা দেখবো, মানে অনেকগুলো নাম দিই, সোডিয়াম কার্বনেট, এটির ফর্মুলা আর কি, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, সবটির নাম লিখতে হয় আর কি, ঠিক আছে, এটা আমি দিব না। আচ্ছা, তারপরে কিটা? তারপরে হইতাছে আরেনিয়াসের আয়নীয় তত্ত্ব অনুসারে লবণের সংজ্ঞা। তাহলে আরেনিয়াসের আয়নীয় তত্ত্ব অনুসারে কিটা হইব? এসিডের সংজ্ঞাটা কিটা ছিল? H প্লাস আয়নস তৈরি করা, এটার মধ্যে কিটা ছিল? বেইসে OH মাইনাস। তাহলে এটাত কিটা হইব? এটা হইব H প্লাস আর OH মাইনাস ছাড়া যত ধরনের আয়নস তৈরি হয় ওইটারে আমরা কইতাছি লবণ। দেখো, যেসব যৌগের অণুগুলি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H প্লাস আয়ন ছাড়া, H প্লাস আয়ন ছাড়া অন্য ক্যাটায়ন এবং OH মাইনাস আয়ন ছাড়া অন্য অ্যানায়ন উৎপন্ন করে তাদের লবণ বলে, ঠিক আছে। জল জল H2O কি তৈরি করতেছে? H প্লাস OH মাইনাস, তাহলে জল আমার লবণ হইব নি? না। তাহলে আমার কি হইব? NaClটা আমার কি হইব? লবণ হইব, ঠিক আছে। Na প্লাস Cl মাইনাস, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড কি হইব? এটা Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস, এরকম হয় কিন্তু। Ca2 প্লাস হয়, Ca দুইটা সারে, আর 2Cl মাইনাস মানে কি ধরনের? দুইটা Cl একটা সারে, এটি কিন্তু বুঝছো, এটি লেখার ক্ষেত্রে ভুল করো না। আমি জাস্ট এরকম লিখে নিলাম Ca প্লাস আর Cl মাইনাস, মা গো এটা হইতো না,
ঠিক আছে, এটা ভুল, এটা 2Ca+ আর 2Cl- হইব। কথাটা বোঝা গেছে? তুমি বুঝছো নি গো? কি লিখা হইছে বুঝছো নি? সত্যি নি না মিথ্যাও তা? আচ্ছা সত্যি, ঠিক আছে। তাহলে আরএনএস এর তথ্য অনুসারে কিটা H+ আর OH- ছাড়া যেগুলা অ্যানায়ন ক্যাটায়ন গঠিত হয় বা তৈরি করে, যে তৈরি করে তারে আমরা কইতাছি কিটা লবণ। ঠিক আছে, লবণের প্রকারভেদ সবচেয়ে প্রথম হইতাছে কিটা, এটা রাখতে দিই আমরা। সবচেয়ে প্রথম হইতাছে সমিত লবণ বা নরমাল সল্ট। সমিত লবণ মানে কিটা, নরমাল সল্ট মানে কিটা, মানে টোটালি প্রতিস্থাপিত হইব হাইড্রোজেন। কোন অ্যাসিডের সবকটি প্রতিস্থাপিত হাইড্রোজেন ধাতু বা ধাতু সদৃশ মূলক দ্বারা সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন হয় তাকে সমিত লবণ বা প্রশমন লবণ বলে। মানে এটা ব্যালেন্স নিউট্রাল সল্ট, মানে যেখানে অ্যাসিড বেসের রিঅ্যাকশনে কমপ্লিটলি হাইড্রোজেন কি হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে, প্রতিস্থাপিত হয়ে গেছে, সেই লবণরে আমরা কই কিটা সমিত লবণ। এক্সাম্পল কিটা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, এরপরে সোডিয়াম সালফেট, জিঙ্ক সালফেট। নামগুলো মনে থাকে তো, অসুবিধা হয় না তো এখন আর? আচ্ছা, তাহলে এগুলো হইতেছে কার এক্সাম্পল, নর্মাল মানে নিউট্রাল সল্ট বা নর্মাল সল্ট। ঠিক আছে, সমিত লবণ। নেক্সট কিটা, নেক্সট হইতেছে অ্যাসিডিক সল্ট বা অ্যাসিড সল্ট। এটা কিরকম, কোনো অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ধাতু বা ধাতু সদৃশ মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন হয় তাকে আম্লিক লবণ বলে। এক্সাম্পল সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, সোডিয়াম বাইফসফেট, ডাইসোডিয়াম, ওহো দুইটা সোডিয়াম, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। ডাইসোডিয়াম কেন, দুইটা হাইড্রোজেন, দুইটা সোডিয়াম দিকে। ঠিক আছে, নামগুলা মনে রাখবে। সোডিয়াম বাইকার্বনেট, এটা বাইকে লিগা ওই হাইড্রোজেনের লিগা আমরা বাইকার্বনেট করি। ঠিক আছে, তাহলে এখানে তো হাইড্রোজেন একটা H+ বাই দিব না নি, তাহলে এটা স্লাইডলি কি হইব, অ্যাসিডিক হইব লবণটা। ঠিক আছে, এটি কেমনে বুঝি আমরা, এটি অ্যাসিডিক হইব না বেস হইব না কি হইব না ই হইব, এটি বুঝি ওই পিএইচ পেপারটা দিয়ে। যে পিএইচ পেপারটা আমরা পড়বো, ওই পেপারটার মধ্যে এমন ক্যারেক্টারিস্টিক্স আছে, পেপারের রংটা এমন ভাবে বদলায় যে রঙের দ্বারা আমরা কনক্লুশন দিতে পারি যে এই লবণটা হালকা অ্যাসিডিক। বুঝা যাইতেছে না জিনিসটা? আচ্ছা, এরপরে কিটা ক্ষারীয় লবণ। ক্ষারীয় লবণ কিটা, ক্ষারীয় লবণের সংজ্ঞা দেখো, কোন ক্ষার বা ক্ষারকের প্রতিস্থাপনীয় হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল কি আছিল রে, ভেরি গুড, OH- মূলক অধাতু বা অ্যাসিডের মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন হয় তাকে ক্ষারকীয় লবণ বলে। মানে যেখানে হালকা কইরা OH থাকবো। ঠিক আছে, এটার নাম কিটা, কপার ক্লোরাইড। ঠিক আছে, মানে বেসিক কপার ক্লোরাইড, এটা শুধু কপার ক্লোরাইড না, ক্ষারকীয় কপার ক্লোরাইড, এরকম করে আমরা এই লবণটার নাম কইব। ঠিক আছে, ক্ষারকীয় কপার ক্লোরাইড, ক্ষারকীয় লেড নাইট্রেট, ঠিক আছে, ক্ষারকীয় জিঙ্ক ক্লোরাইড। ঠিক আছে, দিজ আর এক্সাম্পলস অফ হোয়াট, বেসিক সল্ট, মানে ক্ষারীয় লবণ। ঠিক আছে, পিএইচ, হোয়াট ইজ পিএইচ? পিএইচ এর ফুল ফর্ম কি কইছিলাম, কি কইছিলাম, পটেনশিয়াল, পটেনশিয়াল অফ হাইড্রোজেন। তোমরা কোনোদিন দেখছো নি পিএইচ পেপার, কোনোদিন দেখছো নি কৌছে? সামনাসামনি দেখছো না? পিএইচ পেপারটা কিরকম থাকে? লিটমাস পেপার পিএইচ পেপার কিন্তু তফাৎ আছে। লিটমাস পেপারটা কিটা, হ্যাঁ এক কালারের। ঠিক আছে, মানে লিটমাস পেপার দুইটা কালারের হয়, লাল এবং নীল। লালটা নীল দে, নীলটা লাল দে, বাস আর কিছু না। বাট পিএইচ পেপার এমন একটা পেপার, একটা পার্টিকুলার কালারে থাকে এবং এতগুলা রং দেখায়। এখানে যতটা রং আছে সবগুলা দেখায়। এদিকে হইতেছে হাইলি অ্যাসিডিক আর এদিকে হইতেছে হাইলি বেসিক। বুঝা গেছে? পুরো রামধনুর মতো কইছিলাম না, ওই রকম দেয়। ঠিক আছে, আর নিউট্রালে কে আছে, নিউট্রাল হইতেছে জল। হালকা করে কয়েকটা দেখো এখানের মধ্যে পিকচার দিছে, মোটামুটি বোঝা যায়, সবটি বোঝা যায় না। যেমন 6 এটা কি জানি দিছে, এটা লবণ টবণ হালকা হইতে পারে, কিটা দুধ, এটা দুধ, মিল্ক, ইয়েস মিল্ক। এটা মিল্কটা কিটা হালকা অ্যাসিডিক। এরপর এটা কিটা
চা হালকা অ্যাসিডিক, এটা কিটা ওয়াইন টোয়াইন হইতে পারে, ঠিক আছে, এটা হালকা অ্যাসিডিক, এটা এটা জানি কিটা ভিনিগার টিনিগার হইতে পারে, এটা কিটা লেবু হইতে পারে, ঠিক আছে, ক্যান বি, এটা কিটা HCl, স্টমাকের যে অ্যাসিডটা, ঠিক আছে, স্টমাকের যে অ্যাসিডটা, এটা আজকে আমরা পড়বো। এটা কিটা, এটা মানে হাইলি অ্যাসিডিক আর কি, একদম ডেঞ্জার সাইন, জিরো যখন হয়ে যাব পিএইচ, ঠিক আছে, মানে এটি তো কোনো সময় রেটিংস দিত না, এটি কালার ম্যাচ করাইবো। আমরা পেপারটা যখন অ্যাসিডের মধ্যে ডুবাইমু, কালার ম্যাচ করবো, ওইখানে নিয়ে মিলাইমু কোন কালারের লগে মিলছে, মিললে পরে কইমু তার অ্যাসিডিটি অত, এক্সাক্ট কোয়া যায় না কোনোটাই, ঠিক আছে, মানে অ্যাপ্রক্সিমেট কোয়া যায়, ঠিক আছে। এখানে যেমন আছে তোমার ওই এটা কি ওই যে পরিষ্কার করার যে, ঠিক আছে, গ্লাস টাস পরিষ্কার পরিষ্কার করার, ঠিক আছে, এগুলা জল টল হইতে পারে, বিভিন্ন জিনিস হইতে পারে, ঠিক আছে, এটি আহ, এটা প্লাস সাইন দেওয়া যায় এখানে, মোস্টলি কিছু ইয়াটি হইতে পারে রে, অ্যান্টাসিড অ্যান্টাসিড হইতে পারে, অ্যান্টাসিড হইতে পারে, ঠিক আছে। তো এইটাছে আমরা পিএইচ স্কেল, মোটামুটি পিএইচ স্কেলটা আমরা চিনছি, মাঝখানে থাকে 7 আর ওইদিকে থাকে 0 আর 14, ঠিক আছে। পিএইচ কাকে বলে? কোনো জলীয় দ্রবণের H+ আয়নের গাঢ়ত্ব পরিমাপক সূচককে ওই দ্রবণের পিএইচ বলা হয়। পিএইচ কিটা H+ আয়ন মাপে, ঠিক আছে, এটা মাথাতে রাখো, কিটা মাপে, তাহলে বেইসেরও কিটা মাপে, H+ই মাপে, বেইসেরও H+ মাপে। বিষয়টা কিরকম হয় জানো নি, এটা যদি আমরা ওই রকম করে ইয়েটা আঁকি, স্কেলটা যদি ওই রকম করে আঁকি, এটা এরকম হয়, কিটা জানো নি, এদিকে হইতেছে তোমার H+ আর এদিকে হইতেছে OH-। বিষয়টা বুঝো, এদিকে H+ বেশি 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 আস্তে আস্তে কমিয়ে গেছে, OH- বেশি 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 আস্তে আস্তে কমিয়ে গেছে, স্কেলটা ওই রকম হয় আর কি, বুঝছো নি জিনিসটা। তাহলে এখানের মধ্যে কিটা মাপি আমরা, এখানের মধ্যে H+টা মাপি, এখানে H+ কম, এই কারণে আমরা কইটা কিটা, এটা বেসিক, বুঝতে পারছো, H+ কম হওয়ার কারণে এটা আমরা কই বেসিক। OH এর কিন্তু কোনো এখানে ইনফ্লুয়েন্স নাই, নাম হইতেছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। কথা ক্লিয়ার, বুঝা গেছে, কোনো জায়গাতে অসুবিধা আসেনি। পিএইচ স্কেল কিটা দিলে, কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারত্বকে যে স্কেল অনুযায়ী পিএইচ মানের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে পিএইচ স্কেল বলে, ঠিক আছে। ওই যে মানগুলা দিছে, কালার ম্যাচ করে যখন মানটা কইমু যে অমুকের পিএইচ হইতাছে 5, এটারই আমরা কই পিএইচ স্কেল, পিএইচ স্কেল থেকে আমরা পাইছি এটা, বুঝা গেছে। তাহলে পিএইচ পেপার কি, পিএইচ পেপার, হোয়াট ইজ পিএইচ পেপার? এমন একটা পেপার যে পেপার এসিডে ডুবাইলে একটা রং দেয়, মানে এসিডে ডুবাইলে এসিডিক কালার দেয়, কিরকম কালার দিতে পারে, ইয়েলো দিতে পারে, অরেঞ্জ দিতে পারে, রেড দিতে পারে, রেডের অনেকগুলো শেড আছে, এগুলো দিতে পারে, বা যদি আমরা ক্ষারের মধ্যে ঢুকাই, ক্ষারকের মধ্যে ঢুকাই, বেসের মধ্যে ডুবাই, তাহলে কিটা দিতে পারে, ব্লু, গ্রিন এগুলো দিতে পারে, ঠিক আছে, ভায়োলেট দিতে পারে, পার্পল দিতে পারে, এগুলা কালার দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কয়েকটা রিয়াকশন দেখছি, এটি একটু দেখিলেই কি কইতাছে, এখানে দেখো, যখন HCl রে, যখন HCl রে, বা HCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারে যখন আমরা পিএইচ পেপার, কালারটা কিটা পিএইচ পেপারের, পিএইচ পেপারের কালারটা কিটা ইয়েলো, তারে যখন HCl এর মধ্যে ডুবাইছি তখন কালার কিরকম আইছে, রেড কালার, ওই ম্যাচ কইরা পিএইচটা তার কত আইছে, তার পিএইচ হইছে 1, তার পিএইচ কত আইছে 1 আইছে, কিভাবে ম্যাচ করে আমরা বার করছি, কালার কোডিং মিলাইয়া, ঠিক আছে, 1 হইতে পারে, 0 হইতে পারে, ইট ক্যান বি, ঠিক আছে। এগুলো হইতেছে রিলেটিভ, বিভিন্ন জনের বিভিন্ন চিন্তাধারা হইতে পারে, ঠিক আছে। এটা কিরকম দেখো, আচ্ছা আগে না দেখে আমরা কই, এটা কিটা নিছি, এটা কি নিছি, জিনিসটার নাম কিটা কও, হ্যাঁ, হয় সোডিয়াম কার্বনেটও খাওয়া যায়, এটা ডাইসোডিয়াম, মানে Na2CO3 তো, এটা সোডিয়াম কার্বনেটই, সোডিয়াম কার্বনেট বানাইতে গেলে 2টা সোডিয়াম লাগবেই, বিষয়টা হইছে এটা, মানে কিছু কিছু জিনিসগুলা একটু ব্যতিক্রমী, সবখানে ডাই হইতো না, ঠিক আছে। তো এখানে কি এটা সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট কি হইব, অ্যাসিডিক না বেসিক, বেসিক হইব, ঠিক আছে, ক্ষারীয় হইব, এটা কিরকম হইব, ঠিক আছে, এটা কিটা, এটার মধ্যে কি অ্যাসিড থাকে, কি অ্যাসিড থাকে টমেটোর মধ্যে, হ্যাঁ,
কি অ্যাসিড থাকে? আমার তো মনে নাই, আমি তো একটু একটু আর আর যার যার, ঠিক আছে। আম, এটাতে তো কিটা আছিল, এটাতে লেমনে সাইট্রিক অ্যাসিড, আর টমেটোতে সাইট্রিক অ্যাসিড, এটাতে এটাতে টমেটোতে অক্সালিক অ্যাসিড। আচ্ছা, ঠিক আছে, অক্সালিক অ্যাসিড মাথাতে রাখো, ঠিক আছে। এটি ভুললো না রে, এটি ভুললো না, আমরা বললে তো ঠিক আছে, তোমরা বললে তো বিপদ। আচ্ছা, এখন এটা আছে পিএইচ ইন এভরিডে লাইফ, বা পিএইচ কিভাবে ব্যবহার করা হয়, কি বিষয়ে বিষয়ে ব্যবহার করে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এখানের মধ্যে প্রথম হইতাছে কিটা মাটির পিএইচ। কোনো সময় এখানে গ্রামে কার কার বাড়ি আছে? গ্রামে, গ্রামে বাড়ি দুইজনের। আচ্ছা, তাহলে আমরা গ্রামের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করে দেখছিনি যে মাটির মধ্যে কৃষকরা কি ছিটাই দেয়? চুন ছিটাই দেয়, লাইম, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড, চুন ছিটাই দেয়। দেখছো নি জিনিসটা কোনো সময়? কেন চুন ছিটায়? কারণ মাটির মধ্যে মাটির পিএইচটা কমে যায়। পিএইচ কমলে কি তা হয়? অ্যাসিড না বেস? পিএইচ কমলে অ্যাসিড হয়। বললে হইতো না জিনিসগুলো। পিএইচ কমা মানে কার মান বাড়া কোসে? হাইড্রোজেন আয়নের মান বাড়া, হাইড্রোনিয়াম না হাইড্রোজেন আয়নের। ওই যে স্কেলটা আমরা এখানে দেখছিলাম, আবার বললে গেছো গা, এই যে স্কেলটা এরকম দেখছিলাম, এখানে কিটা, এখানে হইতেছে এইচ প্লাস, আর এখানে ওএইচ মাইনাস। ওএইচ মাইনাস এখানে ম্যাক্সিমাম, এখানে পিএইচ কত থাকে? 14, আর এখানে পিএইচ 0। তার মানে পিএইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক কার লগে? এইচ প্লাস আয়নের লগে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখো। যত পিএইচ বেশি, এইচ প্লাস তত কম, মানে তত বেশি। পিএইচ যত কম তত অ্যাসিডিক, এমন এইচ প্লাস তত বেশি। পিএইচ যত কম, ঠিক আছে। তাহলে মাটির পিএইচ কি হয় জানো নি? কমে যায়, ঠিক আছে, বিভিন্ন কারণে লিখা, শুধু একটা দুইটা কারণ না, অনেকগুলা কারণ। এর মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে অ্যাসিড রেইন, ঠিক আছে। অ্যাসিড রেইন মানে অম্ল বৃষ্টি, ঠিক আছে। অ্যাসিড রেইন ওয়ান অফ দ্য মেজর রিজন বিহাইন্ড মানে অ্যাসিডিক নেচার অফ দ্য সয়েল, মানে মাটির অ্যাসিডিক বিহেভিয়ার বা অম্ল যেটা হয়ে যায়, ঠিক আছে, আম্লিক বিহেভিয়ার। তো যখন আমরা গাছ টাছ লাগাই, যখন অ্যাসিডিক হয়ে যায় মাটি, তখন মাটির মধ্যে যে জলটা পড়ে, সেই জলটা পুরো অ্যাসিডিক হয়ে যায়, তখন গাছে ওই অ্যাসিডিক ওয়াটারটা টানতে পারে না, বা টানে না তারা। তাহলে ওই জায়গাতে গাছের মানে লসেস হইব, গাছ নষ্ট হইব। তখন কি করে কৃষকরা? কি করে? তখন ওই মাটির মধ্যে কি ছিটাই দেয়? চুন ছিটাই দেয়। চুন কিতা? চুন জিনিসটা কিতা? ক্ষার, ঠিক আছে। এবং চুন ক্ষার কেন? জলের দ্রব্য দীক্ষা, ঠিক আছে। এটা কি তৈরি করে? সিএও কিতা তৈরি করে? কি তৈরি করে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা কিতা? এটা খুবই হাইলি বেসিক। তাহলে সে রিয়েক্ট করে কার লগে? আমরা ওই অ্যাসিড রেইনের অ্যাসিডের সাথে রিয়েক্ট করে কি করে? মাটিরে নিউট্রালাইজ করে, মাটিরে প্রশমন করে। এটাই কইছে কৃষি জমিতে ক্ষারীয় পদার্থ হিসেবে চুন যোগ করা হয়। চুন জমির অতিরিক্ত অম্লত্বকে প্রশমিত করে জমির উর্বরতাকে ফিরিয়ে দেয়। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন ওয়াই উই পুট, কেন আমরা ইয়ে দিই, এই চুন দিই মাটির মধ্যে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখো জিনিসটা। অনেক সময় তোমাদের ঘরের মধ্যে দেখবাই বা গার্ডেনের মধ্যে দেখবাই গাছ টাছ লাগাইলে গাছ মরি যায়। তাহলে এটা তোমরা বাড়ির মধ্যেই যেন তোমরা রেমেডিটা করতে পারো। তোমরা শিখলাই তো, আমরা শিখি কি লিখা কোনো একটা জিনিস ইমপ্লিমেন্টেশন করার লিখা। ভবিষ্যতে যদি আমাদের জীবনে যদি সমস্যা হয়, সমস্যার যাতে সম্মুখীন হইয়া আমরা যাতে সলিউশন পার করতে পারি, তাহলে তোমরারে আমি সাজেস্ট করবো, যদি বাড়ি করে দেখো মা বাবা তারা যদি গাছ লাগায়, গাছ যদি মরে যায়, তাহলে তারা সাজেস্ট করবা বাজার থেকে পিএইচ পেপার কিনে আনো। তুমি কিতা করবা? পিএইচ পেপার আইন না ওইখানের মধ্যে একটু মাটি নিবা, এটারে জলে গুলবাই, এটারে পিএইচ পেপার ডুবাইবা, ডুবাই দেখবা যে পিএইচটা কত আইতাছে, ঠিক আছে। যদি দেখো এটা অ্যাসিডিক, তাহলে হালকা একটু কইবা চুন কিনে আনো, চুন গুঁড়া কইরা চুনটা জলের সাথে মিশিয়ে দিতে পারো, বা এমনি জলটা দিতে পারো, দিয়ে একটু জলটা দিতে পারো, চুনটা একটু দূরে দূরে দিতে লাগে, দূরে দূরে দিবে, ঠিক আছে। তাহলে এরকম কইরা জিনিসগুলা প্র্যাকটিক্যালি যতটুকু পারো জিনিসগুলোর ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করো, ঠিক আছে। মজা লাগবে পড়াশোনাটা, তখন আর পড়াশোনা লাগতো না, মানে একদম সুন্দর শিক্ষার মতো লাগবে। নেক্সট হইতেছে কিতা? প্রত্যেক জীবনে পিএইচ এর গুরুত্বর মধ্যে নেক্সট কিতা? ঠিক আছে, কার মতো লাগে? তোমার মতো। আচ্ছা, দন্তক্ষয়, এটা ওয়ান অফ দ্য
মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দন্তক্ষয় মানে কিটা ক্যাভিটি, যেটা আমরা কই ইংলিশে কি কই ক্যাভিটি। কারোর ক্যাভিটি আসেনি কেন? ছোটবেলায় হয়েছে নি ক্যাভিটি? কেলিকা হয় ক্যাভিটি? ফুকায় হাবড়ায়, দাঁতে ফুকা। ঠিক আছে, এটা ছোটবেলায় আমরা গল্প পড়ছিলাম, কবিতা পড়ছিলাম, খোকন খোকন করে মাই খোকন, না এটা আসিল না, আরেকটা কিতা আসিল জানি, কিতা দাঁতে পোকা কিতা জানি একটা আসিল না ছোটবেলা, পড়ছো না তোমরা? খাস না কেন দাঁতে পোকা, হ্যাঁ কি জানি একটা আসিল রে, একটা বাচ্চা ছেলে মাথার মধ্যে আম লইয়া আসিল, ফটোটা এরকম আসিল, আর এরকম আসলো তারে আম খাওয়ার কথা কইতেছে, তারে তখন হে মানে কইতেছে দাঁতে পোকা। হ্যাঁ, মাথায় কি রে আমের ঝাঁকা, খাস না কেন দাঁতে পোকা, এরপরে জানি কিতা আসিল একটা, খুব মজার একটা গল্প আছে তাই না? ছোটবেলার থেকে আমরা একটা মিথ, বিশাল বড় একটা মিথ পড়িয়ে আইতাছি যে দাঁতের মধ্যে কি থাকে, পোকা থাকে। এবং আরো মজার বিষয় হইতাছে ত্রিপুরার মধ্যে বিভিন্ন এরকম জায়গা আছে, বিভিন্ন এরকম পুরুষ লোক মহিলা আছে যারা দোকান খুললা বইছে দাঁতের পোকা বের করে। ঠিক আছে, এরকম অনেক মানুষ আছে, মানুষ যাইতাছে প্রতিনিয়ত করতেছে ওই কি কয়টারে তেঁতুলের যে ইয়েটা আছে না, তেঁতুলের যে এ, কি কয়টারে ওই যে রুটস এর মতো যে থাকে, তেঁতুলের বিচি বের করলে রুটস এর মতো থাকে না, ওইটা দিয়া বলে পোকা বের করে। ঠিক আছে, বা অনেকে দুর্বা আছে না, দুর্বা চিনো কি? দুর্বা গাছ, যে দুর্বা দিয়া পোকা বের করে। তো এগুলা অনেক মিথ চলতেছে, এখনো চলে, মানুষ এখনো যায় ভাবে দাঁতের মধ্যে পোকা আছে, বাট এগুলা কিচ্ছুই না। দিস ইজ অল অ্যাবাউট ক্যাভিটি, দাঁতের ব্যথা, দাঁতের মানে ওই যে সিনসিনাহাট যে কয় বা সেন্সিটিভিটি যে কয়, क्या आपके मसूरों में, क्या आपके कोलगेट में नमक है, कोई आया डुगे दे आ करे जे, दिस ऑल দিস অল কজেস বিকজ অফ ক্যাভিটি। তাহলে ক্যাভিটি জিনিসটা আজকে আমরা বুঝবো, দন্তক্ষয় জিনিসটা বুঝবো, দারুণভাবে বুঝবো। ঠিক আছে, বেস্ট এক্সপ্লেনেশন দেখবো। এবং এটা ইউটিউবের ওয়ান অফ দ্য বেস্ট মানে 3D অ্যানিমেশন বানায়, আমি এটা ফলো করি, আমি দেখি তার ভিডিও। এটা হইতেছে প্রফেসর অফ হাউ কই একটা চ্যানেল আছে, তারা খুব সুন্দর সুন্দর ভিডিও করে, তো তাদের ভিডিও থেকে আমি এটা নিছি। ঠিক আছে, ভিডিওটা একটু দেখো, ভালো করে লক্ষ্য করো, ভিডিওটা দেখো, এখানের মধ্যে এত সুন্দরভাবে এক্সপ্লেনেশন করছে, মানে দারুণ। ব্যাপারটা হইতেছে কি, দাঁতে ব্যথা, দাঁতে ব্যথার মেইন কারণ কিতা কইছি আমরা, ক্যাভিটি। তো ক্যাভিটির মেইন রিজন হইতেছে কিতা জানো নি, এই সুগারি সাবস্টেন্স গুলা। ঠিক আছে, এই সুগারি সাবস্টেন্স গুলা, এই সুগারি সাবস্টেন্স গুলা আমরা কি করি, ম্যাক্সিমাম ইন্ডিয়ানসরার একটা মানে ভুল একটা মানে অভ্যাস হইতেছে রাত্রেবেলা ব্রাশ করে না। তোমরা করো না রাত্রেবেলা? করো না। তাহলে আমরা ওই অভ্যাসই নাই, আমরা ছোটবেলায় শিখে, আমিও করি না। ঠিক আছে, মানে ম্যাক্সিমামে করে না, ম্যাক্সিমামে আবার করে। ঠিক আছে, মানে পার্সেন্টেজ ওয়াইজ দেখলে ম্যাক্সিমামে করে না। সকালবেলাটাই আমরা ব্রাশটা মেইন ধরি, কিন্তু মেইন ব্রাশ হইতেছে রাত্রেবেলার ব্রাশ। মনে রেখো, আজকের পর থেকে আমি তোমরা থেকে আশা করবো রাত্রেবেলা যেন ব্রাশ করে ঘুমাও। মেইন কারণটা কিটা দেখো, রাত্রেবেলা যখন আমরা ভাত খাই, খাওয়ার পরে এই ভাতটা খাইয়া কুবলি করি করিয়া ঘুমাই, সবটা ঠিক আছে, কিন্তু এরপরেও ছোট ছোট মাইনুট লেভেলের সুগারি সাবস্টেন্স, যেমন ভাত হইতে পারে, ঠিক আছে, সবজি হইতে পারে, এগুলা কি, এগুলোর মধ্যে কি আছে, কার্বোহাইড্রেট আছে, এগুলা দাঁতের সিপা সিপা ঢুকা থাকে। তো এই যে দাঁতের সিপা সিপা ঢুকা থাকে, আমরা সেলাইভা কিটা, সেলাইভাটা হইতেছে একটা বেসিক, কিন্তু আমরা যে থুতু যে, এটা কিন্তু বেসিক সাবস্টেন্স। ঠিক আছে, তো এটাই যতটুক পারে ওইটি ছড়ায়, কিন্তু তারপরেও থাকি যায়। তো এটার লেগেই ব্রাশ করাটা মেইন ইম্পর্টেন্ট। কিন্তু এটা থাকি যাওয়ার পরে মুখের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, ওইগুলা কি করে, ইটিরে কি করে, ইটিরে খাওয়া শুরু করে, এবং ইটিরে খাইলে পরে হে কিতা করে, হাগে। ঠিক আছে, এবং হাগলে পরে ওই যে ইয়েলো জিনিসটা হয়, এটা 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 হয় না এরকম, অনেকের দাঁতের মধ্যে দেখো হালকা হালকা কিরকম হয়ে যায়, ইয়েলো ইয়েলো দাগ পড়ে যায়। এটি আসলে কি দাগ করছে, এটি আসলে হইতাছে ওই তার হাগুটি। ঠিক আছে, ওই ওই ব্যাকটেরিয়াটার হাগু। ঠিক আছে, তো এটা যখন হে করে তখন এখানের মধ্যে ওই ইয়েলো ডিপোজিশন হয়ে যায়। ঠিক আছে, টিথ গুলা ইয়েলো ইয়েলো হয়ে যায়, ডিপোজিশন হয়ে যায়। তাহলে এই ডিপোজিশনের কারণে আস্তে 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 যত বেশি ডিপোজিশন হইব, তত কি হইব, তত তোমার জিনিসটা মানে ওই যে সাদা যে অংশটা, এটার আমরা কি কই গোছে দাঁতের এনামেল। এনামেলটা কিরকম থাকে, এনামেলটা কিসের থাকে, অ্যাসিড না বেস থাকে? এনামেলটা বেসিক থাকে। তো এখানের মধ্যে হে যে সারে, হে কিতা সারে, হে সারে অ্যাসিড, ব্যাকটেরিয়াটা কিতা সারে, অ্যাসিড সারে। তো অ্যাসিডে ওই বেসটার লগে রিয়েক্ট করে কিতা করে, ক্ষয় করা শুরু করে। ওই যে লেয়ারটা আমরা দেখতেছো দাঁতের, ওই যে লেয়ারটা দেখতেছো, ওই লেয়ারটা কিতা করে আস্তে আস্তে, এই লেয়ারটা আস্তে আস্তে ক্ষয় করা শুরু করে। ওই যে ক্ষয় করা শুরু করলো, শুরু করতে করতে ক্ষয় করতে করতে কিতা করবো, এই যে তোমার ইটি কিতা, ইটি হচ্ছে নার্ভ, তাই না? এই নার্ভের মধ্যে গিয়া পৌঁছাই দেয়। কোন কালারটা নিতাম, এটা নেই,
এই নার্ভের মধ্যে গিয়া ক্ষয় করতে 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 সিদ্ধ করে নার্ভের মধ্যে গিয়া বসাই দেয়। তখন এই নার্ভের মধ্যে যখন আমরা গরম কিছু খাই, ঠান্ডা কিছু খাই, ডাইরেক্ট গিয়ে এখানে ভিতরে ঢুকে যায়। মাংস টাংস খাইলে বা যেটা খাইলে ওই সিফাটা দিয়ে গিয়ে ঢুকে যায়, তখনই বেদনায় টিকা যায় না। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিটা করে, এটা ফিলিং করে দেয়, ভর্তি করে দেয়। ঠিক আছে, কোনা অনেকে ফিলিং করাই আইছে, এই করে আইছে, সেই করে আইছে। দিস ইজ দ্য থিং। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কি হইতাছে, এখানের মধ্যে যখন আবার একটু ওই লাস্টের জায়গাটা দেখি আমরা, যখন তোমার এই মানে ইয়েটা ওই যে এনামেলটা কি হইতেছে, এনামেলটা ব্রেক হয়ে যায়, এই যে ব্যাকটেরিয়াগুলো কি করে তখন ভিতরে ঢুকিয়ে তারাও দাঁতের মধ্যে মানে এই সেন্সেশনটা ফিল করায়। ঠিক আছে, ব্যথাটা ফিল করায়। বুঝতে পারছো জিনিসটা? তাহলে একদম ক্লিয়ার জিনিসটা। তাহলে আমরা ব্রাশ কেন করি, কি কারণে ব্রাশ করি আমরা? ব্রাশ করার মেইন কারণ হইতেছে, কি কারণ ব্রাশ করার কো, খাওয়াটা যেন ভিতরে জমা না থাকে। এবং আরেকটা রিজন আছে, ব্রাশ যে করি টুথপেস্ট যে এটা কি এটা বেসিক থাকে। তাহলে ওই যে ইয়েলো কালার যে লেয়ারটা পড়ে এটার সাথে রিয়েক্ট কইরা, মানে স্যালাইভা তো কন্টিনিউয়াস রিয়েক্ট করে, আমরা যে থুতু যে সে কিন্তু কন্টিনিউয়াস দাঁতের যে ওই যে লেয়ারগুলো পড়তেছে এটার মধ্যে রিয়েক্ট কইরা কইরা এটা সরানোর চেষ্টা করে, বাট সেই লেভেলে সে বেসিক থাকে না। তো ব্রাশ করার কারণে ওই জিনিসটা যেন সরে যায়, ওই লেয়ারটা যেন সরে যায়। ঠিক আছে, কি কইছে, দাঁতের ক্ষয় রোধকের জন্য ভালো টুথপেস্ট ব্যবহার করে নিয়মিত দাঁত মাজা প্রয়োজন। ঠিক আছে, মনে থাকবো জিনিসটা আজকের থেকে। তাহলে আমরা আজকের থেকে চেষ্টা করবো প্রতিদিন রাত্রেবেলা যেন ব্রাশ করে ঘুমাই, নাইলে একটা সময় পরে সব দাঁতটি বান্ধাইতে লাগবো ডাক্তারের কাছে গিয়া। বুড়া হয়ে যাবে যখন, দাঁত খুলিয়া রাখবা রাত্রেবেলা, সকালবেলা উঠতে দাঁতটি লাগাইবাই। ঠিক আছে, এমনি এমনি মাতবাই। ঠিক আছে, দাঁত থাকতো না, ঠিক আছে, কিছু থাকতো না। হ্যাঁ, তখন না মাংস খাইতে পারবাই, না হাড্ডি খাইতে পারবাই, না কিচ্ছু পারবাই। ঠিক আছে, তো কেয়ার কেয়ার নাও নিজের দাঁতের, ভগবানে যেটা দিছে। ঠিক আছে, এটারে কেয়ার নাও, এটারে নষ্ট করো না। আর যতটুকু পারো রেগুলার ব্রাশ করার চেষ্টা করো। ঠিক আছে, জলের পিএইচ এর পরিবর্তন, এটা কই দেখি আমরা? এটা দেখি আমরা পুকুরের মধ্যে। ঠিক আছে, অনেকে দেখবায় যেমন মাটির মধ্যে যেরকম ফালানো হয়, অনেকে দেখবায় মাছ 2 দিন পরে পরে মরি যায়, মাছ টিকে না, তখন কি করে পুকুরের মধ্যে চুন দেয়। এটা একদম খুব কমন বিষয়। ঠিক আছে, মাটির থেকে এটা বেশি কমন। পুকুরের মধ্যে কি দেয়, চুন দেয়। তাহলে কি হয়, চুন দিলে ওই অ্যাসিড এবং বেসের রিয়েকশনে জিনিসটা নিউট্রালাইজ হয়, আর কিচ্ছু না। ঠিক আছে, এমন মানে আহামরি কিচ্ছু না, একদম বেসিক জিনিস। ঠিক আছে, যখন এই বেসটা যখন দিব, এই চুনটা যখন দিব জলের মধ্যে, তখন পুরাটা জল কিরকম হয়ে যাব, বেসিক হয়ে যাব। কি হয়, জলের অম্লতার মাত্রা অনুযায়ী পরিমাণ মতো পোড়া চুন, পরিমাণ মতো পোড়া চুন মিশিয়ে অতিরিক্ত অম্লত্বকে বা অম্লকে প্রশমিত করা হয়। ঠিক আছে, মনে থাকবো জিনিসটা। আচ্ছা, নেক্সট হইতাছে পাচনতন্ত্রে পিএইচ এর প্রভাব। ঠিক আছে, পাকস্থলীতে পিএইচ এর সঠিক মাত্রা বজায় রাখার জন্য অ্যান্টাসিড যেমন জেলুসিন, জেলুসিল, তারপরে ডায়াবল, এটি ওষুধের নাম মনে হয়, ডাইজিন, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা হইতেছে কেমিক্যাল, ইত্যাদি ব্যবহার করা হয়। ঠিক আছে, এটি কি এটি হইতেছে ওই ওষুধের নাম মোস্ট প্রবাবলি। ঠিক আছে, আর মিল্ক অফ ম্যাগনেসিয়া এটা হইতেছে কেমিক্যালটার নাম, যেটা ওই ওষুধগুলোর মধ্যে থাকে। এগুলো আমরা খাই কেন, আমাদের যখন অ্যাসিডিটি হয়ে যায়। অ্যাসিডিটিটা কোন সময় কইতে পারবাইনি আমারে? হ্যাঁ, এসিএল এর কখন মাত্রাটা বাড়ে, কখন মাত্রাটা বাড়ে এসিএল এর? যখন আমরা আফে তাফে জিনিস খুব বেশি খাই। আমরা যত বেশি খাইমু, বুঝো জিনিসটা, আমরা যত বেশি খাইমু তত বেশি অ্যাসিড ফরমেশন হইব। কেনে? হজম করার লিগা, ডাইজেস্ট করার লিগা। তাহলে যত বেশি অ্যাসিড ফরমেশন হইব, ওই অ্যাসিড গুলা কি হইব জানো নি? তোমার ওই যে ইসোফেগাস, যে ইসোফেগাস বুঝো তো, এটার কিতা কয় বাংলাতে? খাদ্যনালী। ওই খাদ্যনালী দিয়া তখন অ্যাসিডটা আই যায় আর কি, উপরে আই যায়। ঠিক আছে, এবং ওই সেন্সেশনটারই আমরা কই কিতা, অ্যাসিডিটি। তো অতিরিক্ত যখন অ্যাসিড তোমার পেটের মধ্যে জমি যায়, স্টমাকের মধ্যে জমি যায়, তখন এটা কিতা করে, রিভার্স ব্যাক করে। এটারে কিতা রিফ্লেক্স, অ্যাসিডিক রিফ্লেক্স না কিতা নি কয়। ঠিক আছে, রিফ্লাক্স এরকম কয়, মানে অ্যাসিডটা গলা দিয়ে আবার আই যায়। তখন আমরা যদি বেস খাই, ঠিক আছে, তখন বেস আর অ্যাসিডের রিয়েকশনে কি তৈরি করে, সল্ট আর ওয়াটার তৈরি করে। তাহলে সল্ট আর ওয়াটার তৈরি করলে এটারে আমরা কই কিতা, অ্যাসিড বেস রিয়েকশন, এবং তার কারণে আমরা আরাম পাই, শান্তি পাই। ঠিক আছে, এখন মজার মজার কয়েকটা জিনিস এখানে ঢুকাইছি। এটা কিতা জানো নি? এটা হইতেছে তোমার যে পেটের মধ্যে যে অ্যাসিডটা, এটা আয় কেমনে,
মুখে দিয়া আয় কেমনে, ওই যে এই জায়গাটা দেখতেছো, ঠিক আছে, এই জায়গাটা মানে অ্যাসিডটা এখানে অতিরিক্ত অ্যাসিড হয়ে যায়, তখন আমাদের এখানে পেইন হওয়া শুরু হয়। দেখো অ্যাসিডিক যখন হয় তখন এখানে ব্যথা শুরু হয়, এই জায়গাটা মানে হালকা হালকা হইতে থাকে, মানে কি তা কয় সোয়েলিং হইতে থাকে। সোয়েলিং মানে বুঝো তো, হালকা হালকা সোয়েলিং হইতে থাকে, আর সোয়েলিং হইতে হইতে একটা সময় পরে অ্যাসিডটা রিভার্স ব্যাক করে, তখন মুখে দিয়ে আমরা সব অ্যাসিড আই যায়। এটার মধ্যে একটা সমস্যা হইতেছে কিতা, পেটের তো স্টমাকের তো তেমন বেশি অসুবিধা হয় না, কেন? কারণ স্টমাকের মধ্যে একটা লেয়ার আছে মিউকাসের, জানো তোমরা জিনিসটা, মিউকাসের লেয়ার থাকনে আমরা যে অ্যাসিডটা এটা বেশি আমরা ক্ষতি করতে পারে না। যেমন ওইটা দেখো, এখানের মধ্যে একটা খুব সুন্দর একটা বিষয় দিছে, খুব মজা লাগছে। পেটে কিতা করছে, এখানে স্টমাকটা বাইরে লইছে না নি, এই যে স্টমাকটা বাইর করছে, এটা দেখাইছে কি জানো, স্টমাকের ভিতরে যে অ্যাসিডটা আছে এটা কতটুক লেভেলের অ্যাসিডিক, ঠিক আছে, কতটুক লেভেলের অ্যাসিডিক তুমি এটা কল্পনা করতে পারতে না। তাহলে এই অ্যাসিডটা যখন আমাদের পেটে থাকে তখন পেটটারে ক্ষতি করে না, করে ক্ষয় করে না, কেন? মিউকাস থাকার কারণে। বাট এটা যখন তোমার ইসোফেগাস দিয়ে আইব তখন ইসোফেগাসে কিন্তু ড্যামেজ করার চান্সেস থাকে, ঠিক আছে। আমার মানে কয়েকদিন আগে একটা মানে ঘটনা হয়েছিল, এটা কিটা জানো নি, ওই যেসাতে আমি খাইতাম ফট করে আমার অ্যাসিডিটি হয়ে যেত, মানে যে নর্মাল জিনিস অল্প একটু খাইলে অ্যাসিডিটি হয়ে যেত। তারপরে আমার এক বন্ধুরে জিগেলাম, যে ডাক্তার যে আছে, তো তারা জিগেলাম, হে কইলো যে এটা একদিনের অভ্যাস না, এটা মানে ডে বাই ডে হইতে হইতে ইসোফেগাস এই প্রবলেমটা হয়ে গেছে, তখন এই অ্যাসিডিটিটা মানে অল্প হইলেই ইসোফেগাস মানে বার্ন হয়ে গেছে, ইসোফেগাসটা হালকা হালকা বার্ন হয়ে গেছে। তখন সে আমারে সাজেশন দিছে জল খাইতাম, যতটুক পারি মানে জল খাইতাম, বেশি জল খাইতাম। এরপরে আমি ওই রকম 15-20 দিন রেগুলার জল খাইছি খুব বেশিভাবে, তখন আবার জিনিসটা আমার নর্মাল হয়ে গেছে। এটার মেইন কারণ হইতেছে আমরা খাওয়া দাওয়া করে সব ফট করে গিয়ে বিছনা শুয়ে যাই গিয়ে, এটা খুব বাজে জিনিস। অ্যাটলিস্ট মিনিমাম 10 to 15 মিনিটস তোমার বয়া উচিত, এরপর বিছনা শোয়া উচিত, ঠিক আছে। আমি আমার এই অভ্যাসটা মানে খাইয়েই বিছনাতে ঘুমাই যাই, লেটে যাই, ঠিক আছে। তো এটা ভালো না, এটা ঠিক না। এটা হইলে আমরা অ্যাসিডিটিটা খুব বেশি হয়ে যায়, এবং শুয়ে থাকলে ইসোফেগাস দিয়ে অ্যাসিডটা আই যায়, এটা হচ্ছে মেইন রিজন। ইসোফেগাস দিয়ে আই যায়, তো এটা বইয়ে থাকতে লাগে, একটু ডাইজেশনে একটু সময় দিতে লাগে, তারপরে তুমি শো, তুমি ইয়ে করো, কোনো অসুবিধা নাই আর কি। তো এই যে মিউকাসটা দেখতেছো, ওই মিউকাসটা কিটা করে আমার ওই অ্যাসিড মানে স্টমাকটারে বার্ন হইতে বাঁচায় আর কি। বাট এই অ্যাসিডটা কিন্তু খুব বেশিভাবে অ্যাসিডিক, দেখছো তো কিটা করে, দাঁতরে পর্যন্ত মেল্ট করতে পারে, ঠিক আছে। যে কাপের মধ্যে নিছো সেই কাপটা মেল্ট করতে পারে, যদি এই লেয়ারটা না থাকতো তাহলে কিটা হইলো না, ভিতর পুরা জ্বলিয়া ওদিক দিয়ে অ্যাসিড বেরিল, ঠিক আছে, পেটের মধ্যে দিয়ে এদিক দিয়ে এমনি অ্যাসিড, এদিকে অ্যাসিড বেরিল, ঠিক আছে। তাহলে কতটুকু ইম্পর্টেন্ট দেখো সেই মিউকাসটা। এবং এটাই ওয়ান অফ দ্য রিজন বিহাইন্ড আলসার, ঠিক আছে, আলসার যে হয়, দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন, ক্ষয় হয়ে যায়। তো এটা মিউকাসটা আস্তে আস্তে ইয়ে হয়ে যায় আর কি, ঠিক আছে। তাহলে বোঝা গেছে জিনিসটা ক্লিয়ার। অ্যাসিড বৃষ্টি, এটা দিয়ে আমরা আজকে মোটামুটি ক্লাস শেষ, কটা বাজে, তো তাড়াতাড়ি শেষ করে নিলাম, 8টা বাজে। আচ্ছা, এটার মধ্যে একটু সময় লাগবে, 5-10 মিনিট লাগবে। অ্যাসিড বৃষ্টি কিটা, বিভিন্ন প্রাকৃতিক কারণের লিগা কি হয়, বায়ুমণ্ডলের আম্লিক অক্সাইড, আমরা আম্লিক অক্সাইড বলতে কিটা বুঝি, মেটালিক অক্সাইড না নন মেটালিক অক্সাইড, নন মেটালিক। এটি কিন্তু সুন্দর করে আমরা পড়িয়ে আইছি, দেখো এখন সব জিনিস আমরা কতটুকু সোজা লাগবো। যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আরেকটা ছিল কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড থেকে কিটা অ্যাসিড তৈরি হয়, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এরপরে SO2 থেকে কিটা তৈরি হয়, NO2 থেকে কিটা তৈরি হয়, নাইট্রিক অ্যাসিড। এটি সবটি আজকে দেখবো যে কেমনে তৈরি হয়, একদম দারুণ একটা ভিডিও ঢুকাইছি এটার মধ্যে। বায়ুর অক্সিজেন, ওজন ও ওজন মানে বুঝছো নি, ওজন মানে ওয়েট না, ওজন O3 ও জলীয় বাষ্পের সহিত দীর্ঘকালীন বিক্রিয়ায় বিভিন্ন প্রকার অ্যাসিড উৎপন্ন করে, এবং ওই উৎপন্ন অ্যাসিডগুলো শিশির, তুষার এবং ও বৃষ্টির জলের, আমার নাম তুষার কিন্তু, ঠিক আছে, আমার একটা নাম হচ্ছে তুষার, জলের ধারায় ভূপৃষ্ঠে নেমে আসে। বৃষ্টির জলে ওইসব অ্যাসিডের মাত্রা সেটা স্বাভাবিকের চেয়ে বেশি হলেই তাকে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলা হয়। মানে কিটা হয়, এই সালফার ডাইঅক্সাইড, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড, এটি কিটা হয়, এটি ওই তোমার ইয়ের সাথে জলের সাথে মিশে সেটা তৈরি করে কিটা, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। আর কার্বনিক অ্যাসিডের ফর্মুলা কিটা H2CO3 মনে হয়, ঠিক আছে, এগুলা তৈরি করে। কারণ কার্বনিক অ্যাসিড তো CO3 2 থাকে, ঠিক আছে। তাহলে এটি
এই যে অ্যাসিডগুলো তৈরি হয় এটি কিরকম থাকে, হাইলি অ্যাসিডিক থাকে এবং তার পিএইচটা মোটামুটি 3 থেকে 5 মধ্যে থাকে এবং তার কারণে যে বৃষ্টিটা হয় তারে আমরা কই কি অ্যাসিড বৃষ্টি। বাট ওই অ্যাসিডটা তোমারে ক্ষতি করতো না, কারণ একে তো জলীয় মানে জলের মধ্যে দ্রব্য, এটা মানে এটা ডাইলিউট, বাট এটা আমার ড্রেসরে নষ্ট করে, এটা আমাদের আশেপাশে যে বিল্ডিংগুলো আছে বিল্ডিংগুলারে নষ্ট করে, ঠিক আছে, বিভিন্ন গাছপালা নষ্ট করে অ্যাসিড বৃষ্টির কারণে, সয়েলের মধ্যে অ্যাসিডিটি বাড়ি যায়, অনেকগুলো জিনিস হয় যেটা এনভায়রনমেন্টে খুব বাজেভাবে দূষিত করে, নষ্ট করে। এবং এটার মেইন দোষী কে জানো নি? মেইন দোষী উই হিউম্যানস, ঠিক আছে। আমরার কারণেই অ্যাসিড বৃষ্টিটা হয়, আমরার কারণেই এই সালফার ডাইঅক্সাইড, আমরার কারণেই এই কার্বন ডাইঅক্সাইড, আমরার কারণেই নাইট্রোজেন ডাইঅক্সাইডগুলা বাতাসের মিশে গিয়া, বাতাসের মানে বাতাসের থেকে ওই জলের সাথে গিয়া মিশে, ক্লাউডসের সাথে মিশে। এটি কিরকম ভাবে হয়, এটি থাকে কই, ঠিক আছে, এই সবটি জিনিস আমরা ওই ভিডিওটা যখন দেখবো তখন আমরা সুন্দর করে বুঝবো, এখন আমি কইতাছি না। যেমন যখন ইভাপোরেট হয়, কিছু কিছু জিনিস তোমরা জানো, জল যখন ইভাপোরেট হয় ওই ইভাপোরেশনের সাথে সালফার ডাইঅক্সাইড বেরিয়ে যায়, ধোঁয়া টোয়া আছে এগুলা মিশে গিয়া, ঠিক আছে, ইয়ের থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বাইর হয় গাড়ির থেকে, হ্যাঁ, এটি গিয়া মিশাসের এরকম হয়। তাহলে সাধারণ বৃষ্টি জলের পিএইচের মান কত থাকে? 5.6, ঠিক আছে, বা বেশ তুমি 3 থেকে 5-এর মধ্যেও দিয়ে দিতে পারো বা 5 দিতে পারো, এটিতে কোনো কাটতো না, এটি কোনো ফিক্স নাই যে এটাই হইব, ঠিক আছে। তাহলে এটা হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমরা খাটিয়া খাটিয়া দেখবো, আমরা কইছিলাম, ঠিক আছে। বিষয়টা হইতাছে কিটা, শোনো, এটা কিটা, এটা একটা ভিডিও, এটা দেখতে কইছি, দাঁড়িয়ে ওটা মানুষ, ঠিক আছে। শোনো, মেইন রিজন, না পুরোটা দেখতে পারতে না কইলাম না নি, ওই যে ইয়েটা আইজিব, ঠিক আছে, কপিরাইট আইজিব। তাহলে মেইন রিজন কিটা হয়, একটা হইতাছে আমার যে ওই গাছটা দেখাইছে না, ঠিক আছে, গাছটা দেখাইছে মনে হয় এখানের মধ্যে, দেখো, হুম, ঠিক আছে, আচ্ছা, কথা না, আমি জানি না, তো ও তো দেখি না তো। আচ্ছা দেখো, তাহলে এখানে একটা মেইন রিজন হইতে পারে কিটা, একটা মেইন রিজন হইতে পারে ওই যে গাছগুলা মরার, ঠিক আছে, কিলে গাছগুলা মরলে কিটা হয়ে যাবে বুঝো, এখানে এটি থাকে কই, এটি রুটস থাকে নিচে, তাহলে নিচে যখন রুটস থাকে এখানে থাকে সালফার, ঠিক আছে, সালফার থাকে, ফসফরাস থাকে, ফসফরাস সালফেট এগুলা হে রুটসের মাধ্যমে নেয় তার গ্রোর লিগা। তাহলে ওই সালফারগুলা কই থাকে, তার মধ্যে SO2 মাধ্যমে এরকম করে বন্ড হইয়া ভিতরে থাকে পাতার মধ্যে। তাহলে একটা গাছ যখন মিলিয়ন মিলিয়ন ইয়ার্স পরে মরি যায়, ঠিক আছে, মরার পরে নিচে বারিড হয়, এটারে আমরা এজ এ কোল হিসাবে ইউজ করি, কোল হিসাবে জ্বালানি হিসাবে ইউজ করি, ফসিল ফুয়েল পড়ছো তো তোমরা। তাহলে এই যে সালফার ডাইঅক্সাইডটা এটা তো থাকি যায় গাছের মধ্যে, তাহলে ওই সালফার ডাইঅক্সাইড রিয়েক্ট করে কার লগে, অক্সিজেনের লগে, কারণ তারে আমি বার্ন করতেছি, ঠিক আছে। তাহলে বার্ন যখন করি এই সালফারগুলা মানে না, মানে বিষয়টা হচ্ছে এখানে সালফার থাকে, সরি, সালফার থাকে, কার্বন থাকে, তাহলে এই সালফার কার্বন রিয়েক্ট করে কার লগে, অক্সিজেনের লগে, কার্বন রিয়েক্ট করে অক্সিজেনের লগে, তৈরি কিটা করে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলা তৈরি করে, মানে এর থেকে যখন জ্বালাই আমরা কি পাই, সালফার ডাইঅক্সাইড গ্যাস পাই, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাই, মানে যেখানেই তুমি দেখবা কোল বার্ন হইতাছে, কাঠ কয়লার জ্বালানি হইতাছে, সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরিতেছে। এখন এই যে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এগুলা কি হয়, এগুলা আমার রিয়েক্ট করে ওই ইয়ের মানে এনভায়রনমেন্টের অক্সিজেনের সাথে। কেমনে রিয়েক্ট করে, বিভিন্ন থান্ডারিং এর লিগে হইতে পারে, ঠিক আছে, থান্ডারিং যে বজ্রপাত, ঠিক আছে, থান্ডারিং যখন হয় তখন ওই SO2 লগে এক্সট্রা অক্সিজেন একটা রিয়েক্ট করে, এটা নেসেন্ট অক্সিজেন কই, রিয়েক্ট করে এটারে করে SO3 গ্রুপ বানায়, SO3 বানায় সালফার ট্রাইঅক্সাইড। আর ওই সালফার ট্রাইঅক্সাইডের লগে রিয়েক্ট কে করে জানো নি, কে করে, সালফার ট্রাইঅক্সাইডের লগে SO3 এর লগে রিয়েক্ট করে আমরা H2O। তাহলে এখানে কিটা তৈরি করব, দেখো SO3 H2O, তাহলে SO4 হয়ে যাব, তাহলে কিটা তৈরি করব H2SO4, তাহলে এটা কিটা, দিস ইজ অ্যাসিড। তাহলে এইভাবে অ্যাসিড রেইনটা হয়, বুঝতে পারছো। এবং CO2 থেকে কিটা তৈরি হইব, দিলে কার্বনিক অ্যাসিড H2CO3, কার্বনিক অ্যাসিড তৈরি হইব না, ওই যে CO2 থেকে কিটা হইব, অক্সিজেন লাগবে সেটা CO3 হইব, এরপর এটার লগে আবার H2O লাগবে সেটা কিটা হইব H2CO3, তাহলে H2CO3 তৈরি হইলো, তাহলে এটা কিটা, এটা কার্বনিক অ্যাসিড বা CO2 এর লগে ডাইরেক্ট হইতে পারে, ঠিক আছে, CO2 এর লগে ডাইরেক্ট H2O জুড়ে সেটা H2CO3 কার্বনিক অ্যাসিড হইতে পারে, CO3 ওই যে CO2 এর লগে H2O ডাইরেক্ট হইতে পারে, মানে এক কথায় কার্বনিক অ্যাসিড তৈরি হয়, বুঝতে পারছো। তাহলে এই যে অ্যাসিড গুলা হইতাছে এটি কই যাইতাছে, আমার উপরে যাইতাছে, ক্লাউডস এর সাথে মিশতেছে,
ক্লাউডস কিটা, এটা তো ওয়াটারই, তাহলে ওয়াটারের সাথে মিশতেছে এবং এজ এ রেইনফল হিসাবে, এজ এ অ্যাসিড রেইন হিসাবে মাটিতে আবার পড়তেছে। ঠিক আছে, পিএইচ পেপার দিয়া, পিএইচ পেপার দিয়া বৃষ্টির সময় বৃষ্টির অল্প জল লইয়া লাগাই দেখবাই, বেশি জল একটু জল লইবা লইয়া দেখলি ভাই। ঠিক আছে, পিএইচ পেপার যে কোনো লাইব্রেরিতে পাওয়া যায়। ঠিক আছে, দেখলি ভাই ঠিক নি নাম। ও তাহলে বিভিন্ন ধরনের ভলকানিক ইরাপশন যখন হয়, ঠিক আছে, ভলকানিক ইরাপশন যখন হয় তখনও এগুলা জিনিস হইতে আমরা দেখি। ঠিক আছে, এই যে এই যে জিনিসটা হইতাছে, ঠিক আছে, এখানে কিটা, এটা কিটা রিলিজ হইতাছে, এই যে এখানে কিটা রিলিজ হইতাছে, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইটভাটার থেকে বাইরে হইতাছে, মানে সব ধরনের এই SO2 NO2 কই থেকে বের হয়, NO2 ওই ইয়ের থেকে হয়, অটোমোবাইল ভেহিকেলস থেকে, মানে গাড়ি ঘোড়ার থেকে। নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে কি অ্যাসিড বেরিব, নাইট্রিক অ্যাসিড হইব, নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, আমরা দেখছি না নাইট্রোজেন ডাইঅক্সাইড কইতে হয়, নাইট্রেস থেকে হয় না নি, তাহলে এই যে এই NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে কিটা তৈরি হইব, HNO3 টা কিটা নাইট্রিক অ্যাসিড, তাহলে এগুলা পড়বো মানে অ্যাসিড আর কি। ঠিক আছে, ওই যে যেমন SO2 থেকে কিটা পাইছি আমরা, SO2 থেকে সালফিউরিক অ্যাসিড পাইছি, CO2 থেকে কিটা পাইছি, কার্বনিক অ্যাসিড পাইছি। ঠিক আছে, এরপর সেম এরকম NO2 থেকে কিটা পাইমু, HNO3 পাইমু। ঠিক আছে, এগুলা পাইমু, এগুলা কি হয়, এগুলো তো সব অ্যাসিডিক, কিন্তু জলের সাথে বেশি মিশার কারণে তাদের অ্যাসিডিক লেভেলটা অত বেশি থাকে না। বুঝতে পারছো, তারা ওই মানে উইক হয়, হালকা হালকা উইক হয়, ডাইলিউট হয়ে যায়। ঠিক আছে, জলের অ্যামাউন্ট অনেক বেশি থাকে, তো হইলে বিপদ আসলো। জল না থাকলে তো অ্যাসিড রেইন হইলো না নে। ঠিক আছে, এই যে জিনিসটা ওই দেখো এখানের মধ্যে বিষয়টা হয় কিটা, এই এই যে জিনিসটা সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, এই যে বন্ডিং হয় সালফার ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, হ্যাঁ, এবং ফার্দার কিটা হয়, ফার্দার কিটা হয় দেখো, ফার্দার এই যে নাইট্রোজেন এখান থেকে ওই যে SO3 গ্রুপটা হয়। ঠিক আছে, SO3 গ্রুপ হয়, SO3 গ্রুপের লগে ওয়াটার যখন আইয়া মিলে তখন কিটা তৈরি হয়, তখন এখানের মধ্যে তৈরি হয় এই যে H2SO4 তৈরি হয়। বুঝতে পারছো, তাহলে এই H2SO4টা কিটা, ঠিক আছে, ওই যে এই গ্রুপটা H2O গ্রুপটা। ঠিক আছে, এটি খুব সুন্দর রিঅ্যাকশন যদি আমরা অ্যানিমেশনে দেখি হয়। ঠিক আছে, ওই যে H2O নানি, তাহলে এটা মনে করো এটা হইতাছে আমার জল H2O, আর এটা হইতাছে SO3 গ্রুপ সালফার ট্রাইঅক্সাইড। ঠিক আছে, এটা থেকে সালফিউরিক অ্যাসিড হয়। বুঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা, আর কিটা হইতে পারে, আর কিটা আছে এখানের মধ্যে, HNO3 তো আমরা দেখলাম। তাহলে এগুলার থেকে মেরিন লাইফের মধ্যে এগুলা ইম্প্যাক্ট আনতে পারে। ঠিক আছে, মানে জল নষ্ট করতে পারে। তাহলে এগুলার থেকে এই অ্যাসিড রেইন থেকে বাঁচার লিগে আমরা কি করতে পারি, অ্যাসিড রেইন কম হওয়ার লিগে কি করতে পারি, মানে এফরেস্টেশন করতে পারি, ডিফরেস্টেশন গাছ কাটা, এরপরে এই এমিশনগুলা কম করতে পারি। বাট এমিশনগুলোর থেকে তো আমরা বাঁচতে পারতাম না, আমরা এরকমভাবে অ্যাডাপ্টেড হয়েছি যে ইটভাট্টা না চালাইলে আমরা গড় বানান যায় না। ঠিক আছে, চারকোল না জ্বালাইলে, কোল না জ্বালাইলে আমরা এনার্জি পাই না। ঠিক আছে, এনার্জি না পাইলে আমরা এই ফ্যান লাইট এদিকে চলতো না। ঠিক আছে, ওই যে পালাটানার যে স্টেশন, যে এটা কিতা পালাটানার এত বড় যে পাওয়ার স্টেশন, যে এটা কিতা করতেছে, এখানে বার্নিং হইতাছে। ঠিক আছে, বার্নিং হইয়া সেটা এত, তুমি যে ফ্যান লাইট চলতেছো, একটু ফ্যান গেলে গিয়া মা গো কি গরম। ঠিক আছে, এই যে কষ্ট হইতাছে, এটি থেকে বাঁচার লেগে এটি করতে লাগবো। তাহলে যতটুকু পারি আমরা কি করতে পারি, এটার থেকে সোলারের উপরে নির্ভর হইতে পারি, সোলার সেল লাগাইতে পারি ঘরের মধ্যে। উজ্জ্বলার যে তোমরা আছে, তোমরা এটি চেষ্টা করো, বাড়িতে গিয়া মা বাবার সাথে কথা কইও। এটি বেশি এরকম খুব বেশি টাকা না, 2 লাখ টাকার মতো লাগে, গভর্নমেন্টে সাবসিডি দিলায় পুরা। ঠিক আছে, গভর্নমেন্টে সাবসিডি দিলায়, খরচা যায় হার্ডলি, সাবসিডি গভর্নমেন্টে দিয়া দেয় আর কি, হার্ডলি 70 থেকে 80 হাজার টাকা খরচা যায়, আর লাইফ টাইম ইলেকট্রিসিটি ফ্রি, জীবনও কারেন্ট যাইতো না, সোলার লাগাই দিবাই। ঠিক আছে, তুমি উল্টা কারেন্ট বেচতে পারবাই। মানে বিষয়টা হইতাছে, যেমন মনে করো তোমার আজকে যে তুমি সেট আপটা লাগাইছো ওইটার থেকে ইলেকট্রিসিটি আইছে মনে করো 10 কিলোওয়াট, তুমি এখানের মধ্যে ইউজ করছো 2 কিলোওয়াট বা 8 কিলোওয়াট, তুমি বেচতে পারবা, গভর্নমেন্টের কাছে তুমি বেচতে পারবা। তো এগুলা অনেক বেনিফিট আছে, তোমরা গার্জিয়ানের সাথে জিনিসগুলা কথা কইও, এটি খুব ভালো। আমরা যতটুকু পারি, আমরা যদি সোলারের উপরে নির্ভর থাকি, আমরা এনভায়রনমেন্টটা বাঁচাইতে পারবো। ঠিক আছে, এটা কইব, তাহলে বুঝতে পারছো অ্যাসিড রেইন জিনিসটা সুন্দর করে বুঝছি আমরা, অ্যাসিড রেইন কেন হয়, কি কারণে লিগা, কোন কোন অক্সাইডস গুলার লিগা, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলা কি কিরকম নেচারের থাকে তারা।
তারা কিরকম নেচারে থাকে? অ্যাসিডিক নেচার। ঠিক আছে, অ্যাসিডিক নেচার। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।